আমি শুরু করবো সুদীপ্তবাবু আজকে আপনার কাছ থেকে। আমার একটু বোঝার দরকার যা ভেবেছি, যা বলেছি সেই জায়গা থেকে এবং আইনের জায়গা থেকে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ঠিক কতটা বেআইনি করে বসেছিল এই সংরক্ষণের নাম। দেখুন, সংরক্ষণ আমাদের সংবিধান অধিকার দিচ্ছে যে সংরক্ষণ করা যাবে, কিন্তু কিভাবে করা যাবে, কারা সংরক্ষিত হবে সেইটার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এই যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস, এই ব্যাকওয়ার্ড ক্লাসের সংরক্ষণের জন্য 1993 সালে একটা আইন প্রণয়ন হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993। সেই আইন অনুযায়ী কমিশনকে আগে একটা নোটিফিকেশন দিতে হবে, দিয়ে বলতে হবে যে আবেদন করুন কারা এই সংরক্ষণ চাইছেন। এবার ধরুন আমরা এখানে যারা সবাই আছি, আমরা আবেদন করলাম যে আমরা ব্যাকওয়ার্ড ক্লাস, আমাদের সংরক্ষণ দেওয়া হোক। শুধু আবেদনের ভিত্তিতেই হবে না, কমিশন সেই আবেদন পেয়ে ডেটা কালেক্ট করবে, কমিশন সার্ভে করবে, কমিশন নিজস্ব তদন্ত করবে। তদন্ত করে ঠিক করলো, ধরুন আজকে আমি, আপনি আর দেবজিৎ দাকে বলা হলো যে আমরা তিনজন ব্যাকওয়ার্ড, সেটাকে নোটিফাই করবে। করার পরে যারা হলো না বা যারা ধরুন আবেদনও করেনি, ধরুন অনিন্দদা অবজেকশন দিতে পারে যে আমি মনে করছি যে সুদীপ্ত বা দেবজিৎ দা ব্যাকওয়ার্ড না, সেই অবজেকশন কনসিডার হবে। কনসিডার হয়ে তারপরে যে নোটিফাই করবে যে আমরা সব কিছু বিচার করে ঠিক করলাম যে দেবজিৎ দা আর সুদীপ্ত হচ্ছে ব্যাকওয়ার্ড। তারপরে সেটা যাবে রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার সেটা বিধানসভায় পাশ করে তারপর গেজেট করে বলবে যে এরা হলো ব্যাকওয়ার্ড। কিন্তু এই হলো প্রসিডিউর, এটা কিন্তু দুদিনের ব্যাপার না। কিন্তু আমরা দেখলাম কি 1 বছরের মধ্যেও না, 6 মাসের মধ্যে সব কমপ্লিট। কি করে কমপ্লিট? কারণ রাজ্য সরকার মনে করলো যে আমি 4টে কমিউনিটিকে তুলে বলবো এরা ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড কেন ব্যাকওয়ার্ড হলো? শুধুমাত্র এই 4টে কমিউনিটি কেন? আমি একটা এক্সাম্পল দিলাম, যে আমাকে অ্যাপিস করবে, যে আমাকে তোষণ করবে, তাদেরকে আমি ব্যাকওয়ার্ড দিলাম। তার ফলে কি হলো, সত্যিকারের যারা পিছিয়ে পড়া কমিউনিটি, ব্যাকওয়ার্ডনেস, তারা কিন্তু আজকে এই সংরক্ষণের সুবিধাটা পেল না। এটা নিয়েই মামলা আজকে। এবং অদ্ভুত ব্যাপার, আজকে কিন্তু এটা শুধু আজকে হাইকোর্ট বলছেন, 1993 সালে ইন্দ্র সাহানি রিজার্ভেশনে একটা কনস্টিটিউশনাল বেঞ্চ জাজমেন্ট, সেখানে বলছে যে রিজার্ভেশন করতে গেলে এক ব্যাকওয়ার্ড হয়ে কমিশনের কনসালটেশন ইজ ম্যান্ডেটারি। সব কিছু উপেক্ষা করে আজকে রাজ্য বলে দিল আমি ঠিক করছি, আমিই শেষ কথা। বেশ, হাইকোর্ট বলল না, এটা করা যায় না, আপনি কমিশনকে কনসাল্ট করেননি, এটা ব্যাড, এটা বাতিল। আপনি চাইলে নতুন করে আপনি কমিশনকে বলুন নোটিফাই করুন, নোটিফাই করে সত্যি যদি যাদের আপনি বলেছেন ব্যাকওয়ার্ড তারা যদি সত্যি ব্যাকওয়ার্ড হয়, কমিশনও এদের বলবে ব্যাকওয়ার্ড। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কেন, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে কেন? একটা কথা আমি যেটা দেখলাম, মমতা ব্যানার্জি বললেন আমি আইন মানি না। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম বলতে পারেন? আমার এটাই প্রশ্ন। উনি মনে হচ্ছে অ্যাপিল করতে পারেন উচ্চ আদালতে, কিন্তু এটা কি করতে পারেন? করুন, স্টে হোক বা সেট অ্যাসাইড হোক, তারপর এরকম বলতে পারেন এটা সাংবিধানিক পদে থেকে আমি মানি না। এটা জিনিসটা কিরম হলো বলুন তো? আমরা ছোটবেলায় যখন রাস্তায় ক্রিকেট খেলতাম, আউট হয়ে গেল বলে আমি আউট মানি না, বলে ব্যাট বল নিয়ে চলে যেতাম, আমার ব্যাট আমার বল। কিন্তু দুঃখজনক এখানে ওনার ব্যাট বল, আমাদের এখানে আইনটা ওনার হাতে নেই, আইন সবার ওপরে। তাই জন্য আজকে শুধু এটা বলতে পারছেন, কিন্তু উনি যাই বলুক উনি মানতে বাধ্য। কালকের পর থেকে 2010-এর আগের যে 67 কমিউনিটি ছিল তার বাইরে আজ কোনো ওবিসি নেই। উনি যতই চেঁচাক, যতই যা করুক, কোনো ওবিসি নেই, সমস্ত বাতিল। বেশ, আমি চার্লস নন্দীর কাছে আসবো। চার্লস দা, ঠিক কোথায় লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এতটা মরিয়া হয়ে? এর আগে যখন চাকরি গেল তখন উনি বলেছিলেন বিজেপি রায়টা এসব বলেছেন, কিন্তু উনি একটা অ্যাপিলের রাস্তায় হেঁটেছে। এটাই কষ্টের জায়গা। সংবিধানের নামে শপথ নিয়ে মানেন না কেন? তারা কিছু বললেই তাতে উত্তর নেই, উত্তর নেই। ওদের নিয়ে সমস্যা আছে। আমি একটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা আমি সাধারণ মানুষের জন্য রেখেছি, সেই প্রশ্নটার এখানে চটপট একটু উত্তর নিয়ে তারপর আমি মানুষের রায়টা জানাবো। আমি পোল কোশ্চেন রেখেছিলাম আজকে মানুষের জন্য, সেটা একবার আপনাদেরকে জানাই। আমি আজকের পোল কোশ্চেন রেখেছিলাম, এই ভোটে ওবিসি কোপে কি সর্বহারা হবে তৃণমূল? না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভয়ঙ্কর খেপে গিয়ে এমন ভয়ঙ্কর অসাংবিধানিক কথা বলার কোনো যুক্তিই থাকতে পারে না। এটা ছিল আমার প্রশ্ন। মানুষ কি রায় দিলেন আপনাদের শোনাবো, কিন্তু এক এক করে এখানকার রায়টা আগে শোনাই। প্রথমে সুদীপ্ত বাবু আপনি শুরু করুন। প্রথম কথা আমি একটু বলি, 2010-এর আগে যেই 67টাকে কমিউনিটিকে ওবিসি বলে চিহ্নিত করা হয়েছিল তারা থেকে যাচ্ছে, কোর্ট তাদের বৈধ বলেছে। ঠিক। দ্বিতীয় কথা, এই যে এখানে ওবিসি, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যে কেউ ইকোনমিক্যালি আর এডুকেশনালি বা সোশ্যালি যদি কেউ ব্যাকওয়ার্ড হয়, এই তিনটের মধ্যে যে কোনো যদি কেউ একটাও হয়, সে নিজেকে আদার ব্যাকওয়ার্ড বলে দাবি করতেই পারে।
আর এই যে ওবিসি গেছে এখানে কত জেনুইন হিন্দু আছে, খ্রিস্টান আছে, যারা পিছিয়ে পড়া ইকোনমিক্যালি তাদেরও আজকে গেছে। কেন? আজকে এই সরকারের এই আইন বিরোধী কাজ করার জন্য, দুর্নীতি করার জন্য। আমি কেন দুর্নীতি বলছি? আজকে এই যে কমিশনকে যদি কনসাল্ট করতো তাহলে কিন্তু সত্যিকারের একটা তদন্ত হতো। আপনি আমার কথা survey বলুন তো হতো। সুজিত, এই কমিশনকে কনসাল্ট করলে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের 98% মানুষকে ওবিসি করে দেওয়া যেত। আমি কি বলছি 100 সম্ভব ছিল? আমি বলছি 100% সম্ভব ছিল, করলো না কেন? করলে এই জিনিসটা তার মানে উদ্দেশ্যই প্রথম থেকে খারাপ ছিল, প্রথম থেকে উদ্দেশ্যটাই খারাপ ছিল। মুসলমানদের নিয়ে কিছু বললে আপনার প্রবলেম। আমি বলছি 100% কোনো এটা- সম্প্রদায় হতেই পারে, 100%ই কমিশন থ্রু করতো। সেটা বলুন। করেনি কেন? এইটার আজ ধর্মভিত্তিক হয়নি, বলতে সামাজিক বলতে আমি বলুন সঙ্গে আমি বলছি আপনারা এই রায়টার মাধ্যমে বন্ধ হোক, please, আমি সবার বলছি এই রায়টার মাধ্যমে দুটো বার্তা আমাদের এই চ্যানেল থেকে দেওয়া উচিত, যে যারা এই সার্টিফিকেট নিয়ে কোথাও চাকরি করছেন, কোথাও ভর্তি হয়েছেন, তাদের কোনো ভয়ের কারণ নেই। সেটা রায় তাদের কোর্ট effect বলেই হবে না। দিয়েছে। আর দুই হচ্ছে যে ভবিষ্যতে যাতে এটা ঠিক মতো করে হয় সেই জন্য একটা হাইকোর্ট একটা পথ নির্দেশিকা দিয়ে দিয়েছে। এটা একটা পদ্ধতিটা, এটা আমি একটা পজিটিভ দিক বলবো। কিন্তু মুখ্যমন্ত্রী যে ও রায় মানেননি সেটা বলতে চাইছিলেন উনি, আমার মনে হয় যে রায়টা না মানলেও এটাতে কোনো মানুষের ইফেক্ট হবে না এবং আমাদের কোনো ইফেক্ট হবে না, সেই জন্য উনি বলে ফেলেছেন। টার্মটা হয়তো ঠিক হয়নি, কিন্তু রায়ে মানুষের কোনো ইফেক্ট হবে না, যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের কোনো ইফেক্ট হবে না, এটাই উনি বলতে চাইছেন। এফেক্ট হবে। এই 5 লক্ষ সার্টিফিকেট দাঁড়িয়ে এরপরে কোথায় অ্যাপ্লাই যে করবেন? আপনি বঞ্চনা করেছেন সেটার এফেক্ট হবে না। জিষ্ণুবাবু, মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, কারণ মুখ্যমন্ত্রী একটা পথ দেখতে পেয়েছেন, একটা অন্যায়ের পথ, যেটা আমি বললাম যে 1 কোটি টাকা 3 মাসে খরচা করে তারা অন্যায় করেছিলেন। সেই অন্যায়ের পথেই একটা সম্প্রদায়ের মানুষকে, তাদের প্রায় 98% লোককে একটা ধর্মীয় একটা সংরক্ষণ হয়ে গেছে। এটা অন্যায় হয়েছে এবং বঞ্চনা হয়েছে। বঞ্চনা হয়েছে যাদের যথাযথভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, যারা সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানকাররা যাদের জন্য সংরক্ষণের কথা বলেছেন, তাদের এই সরকার বঞ্চনা করেছেন। একটা লাইন আপনাকে বেশ। জিজ্ঞেস করে অনিন্দ যেটা বলছিল না, সময় যে না বিরোধী পক্ষ যখন বিধানসভায় পাস হয়, তার মানে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো পাস হচ্ছে বিরোধীদের থেকে ভবিষ্যতে তাদেরও তো এরকম অন্যায় হতে পারে, যেগুলো ঠিক হয়।